স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। চারিদিকে উত্তাপ, গ্যালারি থেকে রাজপথে এখন ভোটের উন্মাদনা। চায়ের কাপে ঝোড়ো সমীকরণ আর ব্যাটে বলে ব্যালটের লড়াই। টক অফ দ্য টাউন, কার পাল্লা ভারী, কার হাতে আগামীর ব্যাটন। গ্যালারির গর্জন কি এবার জনসমুদ্রে? কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ? শুরু হচ্ছে রাজনীতির গ্র্যান্ড ফিনালে। গ্যালারির গর্জন এখন নির্বাচনী মিছিলে। মাঠের কৌশল আর ভোটের সমীকরণ কি মিশবে এসে এক বিন্দুতে? ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাঠের অ্যাথলেট আর সংগঠকরা এবার ব্যালট যুদ্ধে। তারা কি পারবেন রাজনীতির মাঠেও ক্লিনশিট ধরে রাখতে? গ্যালারির তালি কি এবার রূপ নেবে আপনার মূল্যবান ভোটে? মাঠ থেকে সংসদ, কারা লড়ছেন এবারের লড়াইয়ে? চলুন দেখে নেওয়া যাক এক নজরে। একসময় যার বিশ্বস্ত গ্লাভস ছিল হিমালয় সম দেয়াল, যা ভেদ করতে হিমশিম খেত এশিয়ার বাঘা বাঘা স্ট্রাইকাররা, তিনি দক্ষিণ এশিয়ার সেরা সাবজয়ী গোলরক্ষক আমিনুল হক এখন রাজনীতির উত্তাল পিচে। মাঠের গোলপোস্ট সামলানো সেই বিশ্বস্ত হাতেই কি ঢাকা 16-এর চাবিকাঠি? সাবেক এই অধিনায়কের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে মিনি স্টেডিয়াম আর জিমনেশিয়াম তৈরি করা। মাদক রুখতে মাঠকেই যার প্রধান অস্ত্র। গ্যালারির তালি কি তবে রূপ নেবে ব্যালট যুদ্ধে? রাজনীতির এই কঠিন ডার্বি ম্যাচে ক্লিনশিট রেখে শেষ হাসি কি হাসবেন এই অপরাজিত নায়ক? জনতার রায়ের অপেক্ষায় আছেন আমিনুল নিজেও। মাঠের ক্ষিপ্র স্ট্রাইকার থেকে রাজনীতির অপরাজেয় স্ট্র্যাটেজিস্ট মেজর হাফিজউদ্দিন আহমদ। বীরবিক্রমের সাহস আর 7 বারের অভিজ্ঞতায় তিনি ভোলার জনসেবার কাণ্ডারি। বয়সের ভার নয়, অভিজ্ঞতার ধার নিয়ে ব্যালট যুদ্ধে আজও তিনি হুকুমের টেক্কা। রাজনীতির ডি বক্সে আবারও কি দেখা যাবে মেজর হাফিজের সেই চিরচেনা ফিনিশিং টাচ? ফিরবেন কি তবে এবার জয়ের মুকুট মাথায় দিয়ে? ভোলা 3-এর এই পলিটিক্যাল আইকন কি পারবেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এবার স্পোর্টস অঙ্গনটাকে রিফর্ম করতে? ক্রিকেটের মাস্টার মাইন্ড এখন ভোটের উইকেটে আলী আসগর লবি। বিসিবির সাবেক এই সফল কাণ্ডারি এবার খুলনা 2 আসনের রাজনৈতিক ময়দানে অভিজ্ঞ অলরাউন্ডার। ক্ষমতার গ্যালারি ছেড়ে সরাসরি ভোটের পিচে। তার সাংগঠনিক কারিশমা কি পারবে খুলনায় জয়ের বাউন্ডারি হাঁকাতে? রাজনীতির স্কোর বোর্ডে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন তো দাপুটে সংগঠক? অপেক্ষায় এখন শেষ ওভারের রোমাঞ্চের। তারুণ্যের গর্জন আর মাঠের সংস্কারে ঢাকা 6 আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাবার উত্তরসূরি হয়ে ব্রাদার্স ইউনিয়নের হাল ধরা এই তরুণ চান পলিটিক্যাল সিন্ডিকেট মুক্ত ক্রীড়াঙ্গন। নিজস্ব একাডেমি আর আধুনিক ম্যানেজমেন্টের ভিশন নিয়ে এবার ভোটের মাঠে তিনি। হারানো জৌলুস ফেরাতে কি পারবেন রাজনীতির মাঠেও গোল করতে? তারুণ্যের সেই ভরসাকেই পুঁজি করে ভোটের মাঠেও জিততে মুখিয়ে ইশরাক। মাঠের কারিগর থেকে রাজপথের দাপুটে নেতা মির্জা আব্বাস। ব্রাদার্স ইউনিয়নের সেই রূপকার এবার ঢাকা 8 আসনের ব্যালট যুদ্ধে। সাবেক এই যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর সাংগঠনিক কারিশমা প্রতিপক্ষকে ক্লিন বোল্ড করতে মোক্ষম এক উপায়। শাহজাহানপুর থেকে মতিঝিল কিং মেকার এই হেভি ওয়েটের উপস্থিতিতে আবারও উড়বে বিজয়ের পতাকা, এমনটাই তার ভক্তদের প্রত্যাশা। রাজনীতির পিচে এবার কোন ম্যাজিক দেখাবেন কৌশলী সংগঠক? মোহামেডানের সেই দক্ষ সংগঠক এখন রাজনীতির প্রধান সেনাপতি। ঠাকুরগাঁও 1 আসন থেকে মির্জা ফখরুল লড়বেন রাজনীতির পিচে অলরাউন্ডার পারফরমেন্সে। মাঠের সেই রক্ষণ কৌশল আর ক্রীড়া মনস্তত্ত্ব কি তাকে পৌঁছে দেবে বিজয়ের গোলপোস্টে? মাঠের লড়াই বনাম ভোটের মাঠ, ফলাফল যাবে তার ঘরে, এমনটাই তার ভক্তদের প্রত্যাশা। ভলিবল কোর্ট থেকে রাজনীতির মাঠ, চাঁদপুর 1 আসনে এবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। সাথে আছেন মোহামেডানের দুঃসময়ের কাণ্ডারি দক্ষ সংগঠক শরীফুল আলম। খেলার মাঠের সেই জেদার সাংগঠনিক দক্ষতা তাদের ভোটের লড়াইয়ে ম্যাজিক দেখানোতে কার্যকরী ভূমিকা রাখবে। রাজনীতির নেটে এবার জয়কার। মাঠের লড়াই শেষ হয় 90 মিনিটে কিংবা 20 ওভারে, কিন্তু রাজনীতির এই লড়াইয়ের ফলাফল থাকবে আগামী 5 বছর। ক্রীড়াপ্রেমী ভোটাররা কি তবে এবার মাঠের মানুষদেরই বেছে নেবেন? কি বলছে আপনার পরিসংখ্যান? তাজিন খন্দকার, 71। পার্থবণিক।
লাহোর এক্সপো সেন্টারে জমকালো আয়োজন, পিএসএল নিলাম বলে কথা। মেগা ইভেন্টের আগে প্লেয়ার কিনতে সিরিয়ালি বসে 8 দল। নিলাম পরিচালনায় পরিচিত মুখ জয়নাব আব্বাস আর পিএসএল ম্যানেজার হিজাব জাহিদ। তবে লাহোর থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় 1800 কিলোমিটার হলেও অকশনে টাইগার ফ্যানদের নজর ছিল সমানভাবে। 50 জন টাইগার ক্রিকেটার যে নিলামে। মেহেদী হাসান মিরাজের নাম প্রথম দফায় উঠলেও 8 দলের কেউই আগ্রহ দেখায়নি টাইগার অলরাউন্ডারের জন্য। তবে রিশাদের নাম উঠতেই বাংলাদেশ ভক্তদের নার্ভ মোমেন্টের শুরু। বিগ ব্যাশ মাতানো রিশাদ পিএসএল এ দল পাবেন তো? জয়নাব আব্বাস প্রথমেই জানিয়ে দিলেন রিশাদের ভিত্তিমূল্য 1 কোটি 10 লাখ পাকিস্তানি রুপি। গোল্ড ক্যাটাগরির রিশাদের ডাকটাও শুরু হবে এখান থেকেই। টাইগার লেগির জন্য প্রথম আগ্রহটা দেখায় রিজওয়ান ইনজামামের রাওয়ালপিন্ডি। তবে অন্যদিকে ওত পেতেছিল করাচি কিংস। তারাও এক ডাকে রিশাদের দাম বাড়িয়ে দেয় আরও 5 লাখ। এভাবে রাওয়ালপিন্ডি আর করাচির দ্বৈরথে 1 কোটি 10 লাখ রুপির রিশাদের দাম বেড়ে দাঁড়ায় 1 কোটি 40 লাখ রুপি। করাচি কিংস বুঝতে পেরেছিল রিশাদকে এভাবে পাওয়া হবে কঠিন, তাই গোল্ডেন ব্যাট তুলে করাচি রিশাদের জন্য দাম হাঁকে 1 কোটি 70 লাখ রুপি। তবে রাওয়ালপিন্ডিও নাছোড় বান্দা। রিজওয়ান পাল্টা ডাকে জানিয়ে দেন রিশাদকে তার দরকার কতটা। এভাবে করাচির সাথে হাক পাল্টা হাকে রিশাদের দাম 3 কোটি পাকিস্তানি রুপিতে নিয়ে যায় রাওয়ালপিন্ডি। করাচিও বুঝে যায় রিজওয়ান ইনজামামদের সাথে এভাবে লড়াইয়ে রিশাদকে নেওয়া যাবে না। ফলে পিএসএল এ রিশাদ হোসেনের ঠিকানা হয় রাওয়ালপিন্ডি। বলার অপেক্ষা রাখে না, বিগ ব্যাশের পর রাশিদ লতিফ ইনজামামদের অধীনে দারুণ একটা শেখার মঞ্চ হতে যাচ্ছে আসন্ন পিএসএল। পার্থ বণিক, 71। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে আয়োজিত হচ্ছে নিলাম। সেই উপলক্ষে লাহোরের নিলাম ভেন্যু সেজেছিল বর্ণিল সাজে। জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটিতে থাকা বাংলাদেশি দর্শকরাও আগ্রহ নিয়ে বসেছিল নিলাম দেখতে। 50 জন টাইগার ক্রিকেটারের মধ্যে কজন ক্রিকেটার দল পান পাকিস্তান সুপার লিগে, সেটাই ছিল সবার আগ্রহে। শেষ পর্যন্ত পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি মালিকেরা হতাশ করেনি টাইগার সমর্থকদের। সরাসরি চুক্তিতে আসন্ন পিএসএল এ লাহোর কালান্দার্স দলে খেলবেন মোস্তাফিজুর রহমান। প্রত্যাশিতভাবেই দল পেয়েছেন রিশাদ হোসেন। আর প্রথমবার অবিকৃত থাকার পর দ্বিতীয় ডাকে পিএসএল এ দল পেয়েছেন আরও 2 জন টাইগার ক্রিকেটার। বেস্ট প্রাইস 60 লাখ রুপিতে পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ রানা। একই মূল্যে পারভেজ হোসেন ইমনকে কিনেছে লাহোর কালান্দার্স। বাংলাদেশি ব্যাটারের জন্য এটাই হবে প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। দাম খুব বড় কথা নয় নিশ্চয়ই। আইপিএল চলাকালীন এক হালি বাংলাদেশ ক্রিকেটার খেলবেন পিএসএল এ, সেটাই স্বস্তির টাইগার ফ্যানদের জন্য। তবে এদিনের নিলামে কোটিপতি হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার, যদিও দলগুলো লোকাল ক্রিকেটারদের ওপরই খরচ করেছে সবচেয়ে বেশি। 8 কোটি 65 লাখ পাকিস্তানি রুপিতে বিক্রি হয়ে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন নাসিম শাহ। পাকিস্তানি পেসারকে কিনেছে রাওয়ালপিন্ডি। দুর্দান্ত ফর্মে থাকা ফাহিম আশরাফকে 8.5 কোটি পাকিস্তানি রুপিতে নিয়েছে তার সাবেক দল ইসলামাবাদ ইউনাইটেড। একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এদিন 8 কোটি রুপির বেশি জুটেছে ড্যারেল মিচেলের। সবচেয়ে দামি ক্রিকেটারদের লিস্টে 4 নম্বরে আছেন ফখর জামান। 7 কোটি 95 লাখ রুপিতে ফখর গেছেন লাহোরে। আর একসময় আইপিএল মাতানো ডেভিড ওয়ার্নার বিক্রি হয়েছেন 7 কোটি 90 লাখ রুপিতে। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও চাহিদা কমেনি স্পিড স্টার হারিস রৌফের। পুরনো দল লাহোর কালান্দার্সই কিনেছে তাকে। খরচ করতে হয়েছে 7 কোটি 60 লাখ রুপি। পকেট গরম হওয়ার লিস্টে কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যান আছেন হারিসের ঠিক পরে। 7 কোটি রুপিতে গেছেন ইসলামাবাদ ইউনাইটেডের ঘরে। বছর কয়েক আগের অখ্যাত খেলোয়াড় খাজা নাফে কোটিপতি হয়েছেন এদিন। 6.5 কোটি রুপিতে এই উইকেট কিপার ব্যাটারকে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগা এবং ওপেনার সাহিবজাদা ফারহানও এদিন মাতিয়েছেন নিলামের টেবিল। 26 মার্চ থেকে শুরু হওয়ার কথা এবারের পিএসএল। আবার বিশ্বকাপের পর পাকিস্তানের সাথেই হওয়ার কথা বাংলাদেশের প্রথম সিরিজ। সেক্ষেত্রে পিএসএল এর সময় ফ্রি থাকবে সকল বাংলাদেশি ক্রিকেটার। তাই আসন্ন পিএসএল নিয়ে বাংলাদেশি ভক্তদের আগ্রহ যে থাকবে চরমে, তাতে নেই বিন্দু মাত্র সন্দেহ। ফয়সাল হাবিব, 71। হাসান সজীবের রিপোর্টে। বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে আমিনুল হকের হাতে সবাই সেই ক্রীড়ামন্ত্রী দায়িত্বটা দেখতে চায়, সেই বিশ্বাসটা আছে। যদি সেই দায়িত্বটা আমিনুল হক পায়, সবার আগে কোন সেক্টরটা সংস্কার করবে? দেখেন, আমি দায়িত্ব না পেয়েও কিন্তু
আমার জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করা উচিত সেই দায়িত্বগুলো কিন্তু আমি পালন করে যাচ্ছি, সেটা সকল সেক্টরে স্পোর্টস নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা খেলাধুলাটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, এরপরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে আছি ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক তারকা গোলরক্ষক ও সাবজেক্ট অধিনায়ক আমিনুল হকের বাসায়। আমিনুল হক, এই কয়েকদিন আমরা যেটা দেখলাম, আপনি যেখানে যাচ্ছিলেন মানে জনসমুদ্র তৈরি হয়ে যাচ্ছিল, সেই জনসমুদ্র কি আমরা ভোটেও দেখতে পাবো কিনা, কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। কারণ আমি ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি, এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল ছিল, খেলাধুলো করেছি এবং দীর্ঘদিন রাজনীতির কারণে দেখা গেছে যে সাধারণ মানুষের সাথে যে আমার উঠা বসা চলাচল, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান করা, আমি নির্বাচিত না হয়েও আমি চেষ্টা করেছি সবসময় ছোটবেলা থেকে যে প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে যাতে আমি সবসময় দাঁড়াতে পারি, এবং আমি চেষ্টা করেছি সবসময় মানুষের যে ভালো মন্দ এগুলো কিভাবে সমাধান করা যায় সব কিছু নিয়েই আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের যে আমার প্রতি যে একটি ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে। এবং আপনারাও দেখেছেন যে যখনই আমি কোনো প্রচার প্রচারণে গিয়েছি সেখানে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল পরিমাণ অংশগ্রহণ ছিল। তো আলহামদুলিল্লাহ আমি আশা করি এবং আমি একটি আহ্বান করব আমার যারা সাধারণ মানুষ রয়েছে, যে আপনারা যারাই যে যেখানেই বসবাস করেন, আপনারা সকলেই ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে এসে আপনারা আপনাদের নাগরিক অধিকারটি প্রদান করবেন। কারণ আপনার একটি ভোট আপনার পরিবার, আপনার সমাজকে সুরক্ষিত করবে, আমার দেশকে নিরাপদ এবং নিরাপত্তা নিশ্চিত করবে। এভাবে আমরা ইনশাল্লাহ সবাই যদি সবার জায়গা থেকে আমরা আমাদের নাগরিক অধিকারটি যদি প্রদান করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমার এই আসনে ইনশাল্লাহ আমি আশা করছি যে সর্বোচ্চ ভোট কাস্ট করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ। একটু পেছনে ফিরতে চাই, যে হাতে আপনার হাত করা উঠেছিল সেই হাতে জনাব তারেক রহমান তিনি ধানের শীষটা যখন তুলে দেন, আমরা দেখছিলাম আপনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। দেখেন, আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে খেলা ছেড়ে দেওয়ার পরে আমি বিএনপিতে যোগদান করি, সেটা 2014 সালের 5ই মার্চ। তখন বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ অবস্থা, এবং সেই সময় থেকে আজ অবধি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সকল কর্মসূচিতে অগ্রভাগে থেকে চেষ্টা করেছি প্রত্যেকটি কর্মসূচিকে সফল করার জন্য। এবং এই কর্মসূচি সফল করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছি, মামলা হামলায় জর্জরিত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, বারবার জেলে গিয়ে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমাদের মাননীয় চেয়ারম্যান যখন তারেক রহমান আমার হাতে যখন ধানের শীষের প্রতীকটি তুলে দিলেন, আমি তখন ভাবছিলাম যে দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা ছিল আমাদের, যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনটা আমরা আল্লাহর রহমতে এখন 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনটি আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আমাদের সেই কাঙ্ক্ষিত যে চাওয়া, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ক্ষমতার জন্য নয়, সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু আমাদের সকল কর্মপরিকল্পনা এবং সকল কার্যক্রম আমরা করেছি। আমরা এখনও প্রত্যেকটি সাধারণ মানুষের উপরে আস্থা বিশ্বাস রেখে কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে অবস্থা থেকে আপনি এসেছেন, যে বললাম যে বিপদের সময়, তখন থেকে আমরা দেখছিলাম যে সরকার গঠন না করেও কিভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো যায়। যদি মানে সবাই প্রত্যাশা করছে, সবাই স্বপ্ন দেখছে, বিশ্বাসের কথা আপনি বলছেন যে আপনার হাত ধরে খেলাধুলা এগিয়ে যাবে যদি বিএনপি সেই সরকার গঠন করতে পারে। যদি কোনোভাবে প্রত্যাশিত জয় না আসে, তখনও তো আমিনুল হকের এই ধারাটা সবসময় বয়ে থাকবে খেলোয়াড়দের পাশে। ডেফিনেটলি, কারণ আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি সবসময় খেলোয়াড়দের পক্ষেই কথা বলেছি এবং খেলোয়াড়দের ভালো মন্দকে সামনে রেখেই আমি আমার আগামীর কার্যক্রম বা আগামীর পথ চলা চলতে চাই, এবং আমি সবসময় খেলোয়াড়দের সাথে রয়েছি। কারণ আমার যেটা বিশ্বাস, কারণ খেলোয়াড়রা যদি মাঠে ভালো খেলে তাহলে আমার দেশ, আমার দল সব কিছু এগিয়ে যাবে। তো সেখানে আমার খেলোয়াড়রাই হচ্ছে মূল ফোকাস। তো খেলোয়াড়রা যাতে ভালোভাবে সকল সুযোগ সুবিধা পায়, সেই ধরনের সকল সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে আমি সবসময় বজায় রাখবো। একটু যদি ভাই প্রেডিকশন করতে বলি যে সারা দেশে বিএনপি কয়টা সিট পাবে? আমি আসলে নির্ধারিত করে কিছু বলবো না, বাট আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর আমরা এদেশের সাধারণ মানুষের পাশে থেকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি।
এবং আমরাই কিন্তু অগ্রভাগে সবসময় ছিলাম। আজকে যারা ক্ষমতার মোহে পড়ে যারা ক্ষমতায় আসতে চায় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, তাদের কিন্তু গত 17 বছর আমরা কাউকে দেখিনি। তারা কোথাও ছিল না মাঠে, বরং তারা বিগত সরকারের ছত্রছায়ায় যারা লালিত ছিল। আজকে আমরা যখন সাধারণ মানুষকে সামনে রেখে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা যখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে, আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা পরিপূর্ণভাবে আমাদের জনগণের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা আশাবাদী যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাংলাদেশের সব জায়গায় আমরা যদি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের জয় নিশ্চিত ইনশাআল্লাহ। আমি যদি সেই দিকটা ভেবে বলি যে বিএনপি যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে আমিনুল হকের হাতে সবাই সেই ক্রীড়ামন্ত্রী দায়িত্বটা দেখতে চায়, সেই বিশ্বাসটা আছে। যদি সেই দায়িত্বটা আমিনুল হক পায়, সবার আগে কোন সেক্টরটা সংস্কার করবে? দেখেন, আমি দায়িত্ব না পেয়েও কিন্তু আমার জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করা উচিত সেই দায়িত্বগুলো কিন্তু আমি পালন করে যাচ্ছি। সেটা সকল সেক্টরে স্পোর্টস নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমার কাছে যেটি মনে হয়, যেটি আমিও একদম ডে ওয়ান থেকে বলেছি, যে আমরা খেলাধুলাটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই এবং খেলাধুলার সকল স্পোর্টস বা সকল ফেডারেশন, সকল যে সংস্থাগুলো রয়েছে সেখানে আমাদের সংস্কার করাটা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ আমরা প্রত্যেকটি সেক্টরে যারা খেলাধুলার স্বার্থে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে, আমরা সেই ধরনের মানুষগুলোকে সেট করতে চাই। আমরা এমন কোনো লোক সেট করতে চাই না যে এই খেলাধুলা সম্পর্কে খুব বেশি ধারণা আছে। এই ধরনের কাউকে আমরা সুযোগ না দিই, বরং যারা খেলাধুলার সাথে রিলেটেড, যারা নিঃস্বার্থভাবে ফেডারেশন থেকে শুরু করে দেশ সবার জন্য কাজ করবে, আমরা সেই ধরনের মানুষগুলোকে আমরা আগে সেট করে আগে আমাদের যে পরিকল্পনা, যে আমাদের ভিশন রয়েছে, যে আমরা আগামীর দেশ গড়ার যে পরিকল্পনার ভিতরে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, এবং আমাদের নতুন করে স্পোর্টসের নামে যে আমরা একটি কর্মসূচি নিতে যাচ্ছি, আল্লাহ যদি কবুল করে আমাদেরকে, সারা বাংলাদেশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করে তাদেরকে সরকারিভাবে তাদের খেলাধুলা এবং তাদের পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করা। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে মাঠের অনেক অভাব। আমরা যেখানেই আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, আমরা যেখানে খালি মাঠ পাবো সেখানে আমরা চেষ্টা করব খেলার মাঠ তৈরি করে সেখানে আমাদের বাচ্চাদের বা আমাদের বয়োবৃদ্ধদের হাঁটার একটি ব্যবস্থা করে দেওয়া। সো মাঠ অত্যন্ত জরুরি। আমি সকল পরিকল্পনার মূলে কিন্তু খেলার মাঠ। তো সেই খেলার মাঠ আমার ঢাকা মহানগরী থেকে শুরু করে আমি চেষ্টা করব যে আমার সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে মাঠ তৈরি করে আমরা যাতে খেলার মাঠের ব্যবস্থা করে দিতে পারি। তাহলে কিন্তু একটি সুন্দর পরিবেশের মাধ্যমে একটি সামাজিক পরিবর্তন আসবে, পারিবারিক একটি পরিবর্তন আসবে। সর্বোপরি আগামীর বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক গুণগত পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে আমাদের এই ক্রীড়াঙ্গন। অসংখ্য ধন্যবাদ আমিনুল হক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করছি যে রাজনীতি ছাড়া একটা খেলাধুলার জায়গা তৈরি হবে এবং সেখানে আরও অনেক অ্যাথলিট, অনেক খেলোয়াড় আপনার মতো উঠে আসবে। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আমিনুল হকের সঙ্গে। হাসান সজীব, 71, ঢাকা। ইতিহাদে ম্যানচেস্টার সিটি মানেই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর এক যুদ্ধক্ষেত্র, আর ফুলহ্যামের বিপক্ষে তো সিটির আধিপত্য ইতিহাসের পাতায় লেখা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 19 ম্যাচ জয়, শেষ 20 ম্যাচে অন্তত 2 গোল করে আসছে গার্দিওলার মেশিন। এবারও তাই ফেভারিট একটাই, সেটা ম্যানচেস্টার সিটি। লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাসে টকবক করছে সিটিজেনরা। আর্সেনালের সঙ্গে শীর্ষে পা মেলাতে হলে এই ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই। যদিও ইনজুরির ধাক্কাটা বড়, স্টোনস, কোভাচিচ, ডোকু, গার্দিওল সবাই বাইরে, তবুও মাঝমাঠে রদ্রির রাজত্ব, সামনে বার্নার্দো সিলভার জাদু আর হালান্ডের গোল বন্যা, সিটি যেন থামার নামই জানে না। ফুলহ্যামের অবস্থা কিন্তু বেশ টলমলে, শেষ 4 ম্যাচে 3 হার, আত্মবিশ্বাসে ধরেছে ফাটল। ইনজুরিতে নেই লুকিচ, কেয়ারনিরের ফিটনেসও প্রশ্নবিদ্ধ। তবুও লেনোর গ্লাভস, স্মিথের পাসের কারুকার্য আর হিমেনেজের অভিজ্ঞতা নিয়ে তারা চেষ্টা করবে অসম্ভবকে সম্ভব করার। কিন্তু ইতিহাদে সিটিকে হারানো সেটা প্রায় পাহাড় সম চ্যালেঞ্জ। এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ থাকবে আর্লিং হালান্ডের দিকে। ফুলহ্যামের বিপক্ষে 7 ম্যাচে 10 গোলের সরাসরি অবদান। লিভারপুলের বিপক্ষেও স্কোরশিটে নাম লিখিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে নরওয়েজিয়ান এই দানব। দুর্বল ফুলহ্যাম ডিফেন্সের বিপক্ষে তাই গোলের ঝড় তুলতে পারেন এই গোল মেশিন।
এদিকে ইংল্যান্ডের আরেক প্রান্তে স্টেডিয়াম অফ লাইটে অপেক্ষা করছে অন্যরকম এক যুদ্ধ। সান্ডারল্যান্ড বনাম লিভারপুল। অবিশ্বাস্য হলেও সত্যি, লিভারপুল এখনো ছন্দহীন। শেষ 6 ম্যাচে মাত্র 1 পয়েন্ট। সিটির কাছে হার তাদের সংকট আরও বাড়িয়েছে। আর্নে স্লটের ওপর চাপ তো পাহাড় সম। লিভারপুলের স্কোয়াডও বিধ্বস্ত। ফ্রিম্পং, লেওনি, কনর ব্র্যাডলি ইনজুরিতে বাইরে, সোবোসলাই তো নিষিদ্ধ। তবুও সালার গতি, উইটসের সৃজনশীলতা আর ইকিতেকের ফিনিশিং সব মিলিয়ে তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। কিন্তু সামনে সান্ডারল্যান্ড, যারা ঘরের মাঠে অপরাজিত। চলতি মৌসুমে নিজেদের মাঠে 12 ম্যাচে এখনো হারেনি, যেখানে 7 জয় 5 ড্র। নবাগত দলের এমন দুর্গ ইতিহাসেই বিরল। লিভারপুলের মতো জায়ান্টকে হারিয়ে তারাও চাইবে চমক দেখাতে। জুবায়ের নূর, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।